TVN24 নিউজ নেটওয়ার্কের দি ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে দি ভিউজ অনুষ্ঠানে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় গোল্ড কার্ড, অর্থাৎ গোল্ড কার্ড কতটা গোল্ডেন বা সোনালী। আমেরিকার নাগরিকত্ব পাওয়ার নতুন উপায় কি এই গোল্ড কার্ড? এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। তার সাথে থাকবে ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে কিছু কিছু ফর্মের নতুন সংস্কার কার্যকরী হয়েছে আজকে থেকেই। গতকাল থেকে নোটিশ এসছে, আজকে থেকে কার্যকরী হয়েছে। কোন কোন ফর্মের সংস্কার হয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন বিষয়ে নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্তকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে, দর্শক শ্রোতা এবং রানা ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি দূর করে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবং কি নিয়ে কথা বলবো, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে গোল্ড কার্ড প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন। আগে আমরা যেটা জানতাম EB-5 ক্যাটাগরির যে ভিসাটা ছিল, বিশেষ করে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, সেটা বেশ অল্প টাকার মধ্য দিয়েই আমরা অনেকেই চেষ্টা করলে এখানে ব্যবসা প্রতিষ্ঠা করে নাগরিকত্ব বা গ্রিন কার্ড পেতে পারতাম। উনি সেটা মনে হচ্ছে যেন ওটা কে তুলে দিয়ে হোক বা যেভাবেই হোক, উনি একটা নতুন পদ্ধতি চালু করতে চাচ্ছেন সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে গোল্ড কার্ড। এই গোল্ড কার্ড কতটা গোল্ড বা সোনালী, সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। যে আমেরিকার এই নাগরিকত্ব পাওয়ার নতুন উপায় কি, গোল্ড কার্ড কতটা কার্যকরী হতে পারে, বা এক্ষেত্রে যে বিষয়গুলো আমার কাছে মনে হয় যে একজন অ্যাটর্নি হিসেবে আপনিও কি মনে করেন যে এটি বাস্তবায়িত করা খুব সহজ হবে? অর্থাৎ এটার বিরুদ্ধে বিভিন্ন স্টেটে বা কোর্টে কি মামলা হতে পারে, অথবা শুধুমাত্র তার ইচ্ছে বা ঘোষণা অনুযায়ী কি এই ধরনের একটি পদ্ধতি চালু করা সম্ভব, নাকি এটা কংগ্রেসের অনুমোদন লাগতে পারে, বা কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব কিনা আদৌ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। এবং কিভাবে এটি কার্যকরী করতে পারে এই গোল্ড কার্ডটা দিয়ে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ রানা ভাই। আপনার প্রশ্নের মধ্যে অনেক উত্তর আপনি দিয়েছেন, কাজে আমার মনে হচ্ছে যে আই জাস্ট ইলাবোরেট অন দ্যাট। প্রথমত গোল্ড কার্ড শুনতেই অনেক দেশে, এখন প্রায় 70টা দেশে এরকম গোল্ড কার্ড একটা ধারণা প্রচলিত হয়েছে, যেখানে আপনি ইনভেস্ট করবেন একটা গুড অ্যামাউন্ট অফ মানি। অবশ্যই বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভাবে এটাকে করছে এবং পরিমাণটা কম বেশি আছে, কিন্তু ধারণাটা নতুন নয়। এর অর্থই হলো যাদের অলরেডি টাকা আছে, যাদের মানি পিপল, তাদেরকে একটা পথ দেওয়া, যেখানে সিটিজেনশিপ, আমেরিকান যে সিকিউরিটি বলেন, আমেরিকান প্রাইড বলেন, তার ভাগিদার করে দেওয়া। তো এটা আমাদের কিন্তু অলরেডি একটা, আপনি যখন বলছিলেন যে একটা প্রোগ্রাম কিন্তু অলরেডি চালু আছে, সেটা EB-5 কিন্তু খুব কম টাকায় হচ্ছে তা না। এটার পরিমাণ এখন 1.05 মিলিয়ন অথবা 800,000 যদি আপনি টার্গেটেড এমপ্লয়মেন্ট এরিয়াতে যদি করেন, তো ডিস্ট্রেসড এরিয়া যাকে বলি আমরা, যেখানে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি একটু কম আছে, সেখানে আপনি 800,000 যদি আপনি ইনভেস্ট করেন এবং 10 জন লোকের চাকরি নিশ্চিত করতে পারেন, অথবা চাকরি হবে যে সেটা বুঝাতে পারলেই আপনার গ্রিন কার্ড পেতে পারেন, আপনি আপনার পরিবার সহ এবং যারা ছেলে মেয়ে আছে 21 বছর নিয়ে তাদের সহ। এটা প্রায় 1990 সাল থেকে এই প্রোগ্রাম কিন্তু চলছে। কাজে এক ধরনের গোল্ড কার্ড কিন্তু চলছে, এটাকে গোল্ড কার্ডে নতুন করে সংজ্ঞা উনি দিচ্ছেন, তার মানে শুধু পরিমাণটা বাড়ানো হয়েছে। কিন্তু প্রথমত হলো এটা কি ভালো কি খারাপ, সেটা অনেক প্রশ্ন এখনই আছে। প্রথমত হলো যাদের টাকা আছে তারাই আসবেন আমেরিকায়। মানুষ যারা আমাদের ইমিগ্রেন্ট, তারা কিন্তু কেউ টাকা নিয়ে আসেনি। তা যারা এলন মাস্ক থেকে শুরু করে যারা অনেকেই এসছেন, তারা ব্রেইনটা নিয়ে এসছেন, ব্রেইন দিয়ে তারা টাকা বানিয়েছেন। কাজে টাকা নিয়ে যারা আসবেন তারা কিন্তু টাকাটা আমেরিকায় রাখবেন না, তারা আমেরিকা থেকে নিয়ে যাবেন। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের যে বর্তমান প্রস্তাবনা, আমার মনে হয় প্রথমত হলো যে দ্যাট ইজ নট গোয়িং টু সার্ভ দ্য পারপাস অফ দ্য ইন্টারেস্ট অফ দিস স্টেট। ইটস লাইক আমার কাছে মনে হচ্ছে ভেরি শর্ট সাইটেড। We need more brains that will create wealth. 5 million is nothing.
আমেরিকান যে $3 ট্রিলিয়ন যে ইকোনমি, সেখানে $5 মিলিয়ন নাথিং। আর যারা ইনভেস্ট করে তারা শুধু ইনভেস্ট করে রেখে যায় না, নিয়ে যাবে। সুতরাং প্রথমত হলো এটা যেমন একটা ক্লাস সৃষ্টি করতে চায় যে যাদের টাকা আছে এখানে আসবে, এবং সেই টাকা প্রায় সময় সঠিক পথে যারা আছে তাদের খুব একটা আগ্রহ নেই। যাদের বেঠিক পথে টাকা মানে করে, আমরা অনেকেই বলি, সবাই করবে অবশ্যই না। সুতরাং সেটা এক ধরনের আমার মনে হয় ভুল ধারণা সৃষ্টি করে। সেকেন্ডলি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রেসিডেন্ট হিমসেলফ ক্যান ডু ইট, ক্যান প্রেসিডেন্ট হিমসেলফ ডু ইট বাইপাসিং দ্য কংগ্রেস? অ্যান্সার ইজ নো। প্রেসিডেন্টের অনেক ক্ষমতা আছে, কিন্তু প্রেসিডেন্টের অনেক ক্ষমতাই নেই। আইন তৈরি করার জন্য যে প্রেসিডেন্টের, সেটার জন্য কংগ্রেসের কাছে, যেটা বিশেষ করে যখন আপনার এই প্রশ্ন ওঠে ইমিগ্রেশন, এখানে কংগ্রেসকে আপনি পাশ কাটিয়ে নতুন আইন, নতুন ভিসা ক্যাটাগরি করার কিন্তু কোনো স্কোপ নেই। সুতরাং প্রেসিডেন্ট হয়তো ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি চান একটা গোল্ডেন কার্ড, যেখানে $5 মিলিয়ন মানুষ দিবে এবং তারপরে আমেরিকান সিটিজেনশিপ নেবেন। ইট সাউন্ডস ভেরি গুড অনেকের কানে, আমার কানে অবশ্যই না। $5 মিলিয়ন নট এ ম্যাটার অফ জোক, বাট অনেকের হাতে এটাকে আবার অনেকেই খুবই কম টাকা। তো এনিওয়ে, আমাদের EB-5 প্রোগ্রাম যেটা আছে, এটা কিন্তু কম বেশি সাকসেসফুলি চলছে। এটার টাকাটাও যে পরিমাণ মানে ডলার আপনাকে ইনভেস্ট করতে হয়, সেটা কিন্তু কম না। $1 মিলিয়ন, 10 জবস টু বি ক্রিয়েটেড। তো সে কারণে বলছি যে গ্রিন কার্ডের জায়গায় এখন গোল্ড কার্ড করার, যে গোল্ড কার্ডের মাধ্যমে গ্রিন কার্ডের দিকে আসা, সেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা বাস্তবসম্মত এবং আমেরিকান স্বার্থের দরকার। বরং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা আগে বলেছিলেন যে উনি যারা আছে, মেরিট যে স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো যারা আছে বিভিন্ন সময় আমেরিকা এসছে, তাদের জন্য একটা পথ খুলে দাও, সেটা অনেকটা ভালো হতে পারতো। কিন্তু আরেকটা জিনিস আপনার বলি, যে অনেকেই কিন্তু কংগ্রেসকে বাইপাস করে সুবিধা দিতে চেয়েছেন। প্রেসিডেন্ট ওবামা কিন্তু ডাকা করেছিলেন না, ড্রিম অ্যাক্ট যেটা করেছিলেন যারা এই দেশে অনেক ছোট বয়সে এখানে ছিলেন তাদের জন্য, কিন্তু সেটা কিন্তু আপনার গিয়ে এখন থমকে গেছে। কারণ হলো আলটিমেটলি ওই একই কিন্তু প্রশ্ন এসছে, সেটা হলো যে আপনি কংগ্রেসকে বাদ দিয়ে, কংগ্রেসকে পাশ কাটিয়ে চেষ্টা করছেন একটা ইমিগ্রেশন সুবিধা দিতে। যদিও আমি মনে করি ডাকা যে মানে দাবি, যেটা যারা এসছে অনেক কম বয়সে, তাদের দাবি সবচেয়ে যৌক্তিক এবং সবচেয়ে অমানবিক, তাদেরকে ঝুলিয়ে রাখাটা। I have been always a proponent of that. I always a supporter of Dhaka people because they came over here. They are American people. But they have no state to go back. They do not know any other country. যারা যে দেশ ছেড়ে আছে সেই দেশে তারা যেতে পারছে না, যাবে না, এবং এই দেশে তার জন্মগ্রহণ শুধু এই দেশে করেনি, আর সবই তো এই দেশেই তাদের। তাদেরকে আটকে রাখা এটা সবচেয়ে অমানবিক এবং আনফেয়ার আমি মনে করি, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এটাকে করছেন। আমার মনে হয় এর বাইরে অনেক প্রোগ্রাম আছে, ছোটখাটো প্রোগ্রাম আছে, যেখানে 21 বছরের নিচে যারা এই দেশে আসে তাদের জন্য কিন্তু অনেক, যারা বাবা মার দ্বারা অ্যাবিউজড হয়, তাদের জন্য যেমন আপনার অনেক সুবিধা আছে গ্রিন কার্ড পাওয়ার, কিন্তু যারা বাবা মার সাথে ছিল সেটা তাদের ইচ্ছে আসেনি, তাদেরকে আপনি পানিশ করছেন শুধুমাত্র তাদের বাবা মাকে তাদেরকে নিয়ে এসেছিল বলে। আর যারা বাবা মা ছেড়ে এসছে বা আসতে হয়েছে, তাদেরকে আপনি গ্রিন কার্ড দিচ্ছেন 21 বছরের নিচে হলেও। আর এদেরকে, সুতরাং সবকিছু মিলে এই গোল্ডেন কার্ড আমি বলবো এটা এক ধরনের অধরাই থেকে যাবে। এটা আলটিমেটলি এটা বাস্তবায়ন হওয়ার মতো কোনো কারণ আমি দেখি না। তবে এটা যদি হয় অনেকেই হয়তো সুবিধা পাবেন, কিন্তু আমার মনে হয় না যে এটা নিয়ে খুব একটা মানে মাস পিপলের জন্য খুব একটা উপকার হবে বলে মনে হয় না আপনার কাছে। কারণ যদিও আপনি বললেন যে EB-5 এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে 800,000 বা $1 মিলিয়ন মধ্যে যে সমস্ত অনেকেই হয়তো এটা করতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেন উনি মনে করেন যে সেটা অবশ্যই বাস্তবায়িত হতে হবে। ওনার এরকম একটা মানে ভাব আছে, বা উনি যেটা মনে করেন সেইভাবে যে আমি যেটা বলবো সেটাই আইন, সেটাই কার্যকরী হতে হবে, না হলেই একটু খেপে টেপে যান আর কি, এরকম অবস্থা আর কি। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে EB-5 এর ক্ষেত্রে যে 10 জন মানুষের মানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে 10 জন মানুষের কাজ দেখাতে হয়, বা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ব্যবসাটা চালাতে হয়,
এই ক্ষেত্রে যে গোল্ড কার্ড যেটা উনি বলছেন, গোল্ডেন কার্ড যেটা বলছেন, সেক্ষেত্রে কি ধরনের শর্ত থাকতে পারে, বা এটা যদিও বাস্তবায়িত হয়নি, একজন অ্যাটর্নি হিসেবে আপনার কাছে নিশ্চয়ই এই তথ্য আছে, যে যাতে অন্তত একজন মানুষ, আমরা ধরে নিই আমাদের কমিউনিটি বাংলাদেশ থেকে 10 জন মানুষ এই প্রোগ্রামে অংশ নেবে, সেক্ষেত্রে কি ইনভেস্টমেন্ট বাধ্যতামূলক থাকবে, নাকি এমনি আমি $5 মিলিয়ন ট্রেজারিতে জমা দিয়ে দেবো আর অমনে আমাকে কিছুদিনের মধ্যেই আমাকে সিটিজেনশিপ দিয়ে দেবে? কোন ধরনের প্রক্রিয়া এটার ক্ষেত্রে প্রযোজ্য? খুব ভালো পয়েন্ট আপনি তুলেছেন। কিন্তু প্রথমত হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু গোল্ডেন কার্ডের কথা বলেছেন, কিন্তু যে পুরো যে পরিসর কিভাবে এটাকে বাস্তবায়ন হবে, কিভাবে এটাকে উনি করবেন, বা কাদেরকে, মানে এই ইনভেস্টমেন্ট বলতে কি বোঝান। তো আমেরিকান পার্সপেক্টিভে আমি বলতে পারি ইনভেস্টমেন্ট মানে হলো আপনার টাকা ব্যাংকে জমা দেওয়া নয়, যেটা অন্য অনেক দেশেই কিন্তু আপনার আছে, যেখানে আপনি যেমন কানাডাতে একসময় ছিল, এখন এই মুহূর্তে সেরকম আছে কিনা আমি জানি না, যে আপনি আপনার টাকাটা ব্যাংকে যদি জমা থাকে, দেন দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ ইনভেস্টমেন্ট। কিন্তু আমাদের আমেরিকান পার্সপেক্টিভে ইনভেস্টমেন্ট মানে হলো টু পুট ইউর মানি অ্যাট এ স্টেক। তার মানে হলো যে আপনি যে টাকাটা কোথাও আপনি ইনভেস্ট করা মানে হলো আপনি আপনার এক ধরনের গেমলিং, এক ধরনের আপনি টাকাটাকে আপনি একটা রিস্ক নিচ্ছেন, যে টাকাটা আপনি লুজ করতে পারেন। যেখানে লুজ করার কোনো সম্ভাবনা নেই, সেটা ইনভেস্টমেন্ট না আমেরিকান পার্সপেক্টিভ। এবং আমার মনে হয় দ্যাট ইজ দ্য রাইট থিং, রাইট ডেফিনেশন অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টে যদি কোনো আপনার ঝুঁকি না থাকে, উইদাউট রিস্ক, উইদাউট স্টেক, তো ইটস নট ইনভেস্টমেন্ট। ব্যাংকে টাকা রাখা ইনভেস্টমেন্ট না, সেখানে আপনি সুদ পাবেন, হয়তো পাবেন না, খুব যতই কম হোক হয়তো এখনো পাবেন এখানে, বাট স্টিল দ্যাট ক্যানট বি কল্ড ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট মানেই হলো তাদেরকে এই টাকাটা কোনো ঝুঁকিতে ফেলতে হবে, যেখানে তারা মানিটা লুজ করতে পারেন। অর্থাৎ ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট, এটা কোনো সঞ্চয় না। সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের মধ্যে যে পার্থক্য, সেটা আমেরিকানরা আমরা করে থাকি, এটা অনেক দেশই হয়তো সেটা করে না। শুধুমাত্র আপনি টাকাটা নিয়ে কোনোভাবে তাদের ব্যাংকে দেখাতে পারলেই হলো যে আপনি ইউ হ্যাভ দ্যাট মানি। হ্যাভিং দ্যাট মানি অ্যান্ড ইনভেস্টমেন্ট নট সেম থিং। তো সেদিক থেকে কোনো রূপরেখা যেটাকে আমরা বলি, এখনো কিন্তু গোল্ড কার্ডে কোনো রকম আমরা পাইনি। শুধুমাত্র অনুমান হচ্ছে যে তাদের যারাই $5 মিলিয়ন নিয়ে আসবেন, তাদেরকে সেই টাকাটা অবশ্যই দে হ্যাভ টু পুট দ্যাট মানি অ্যাট স্টেক। কোনো ইনভেস্টমেন্টের মধ্যে দিতে হবে, যে ইনভেস্টমেন্টে তারা লুজ করতে পারেন আলটিমেটলি। সো দিস ইজ দ্যাট ইজ আমেরিকান পার্সপেক্টিভ, রাইট? এখানে আমরা সবাই যারা বিজনেস করতে চাই বা কোনো কিছু করতে চাই, তারা সবাই রিস্ক নেয়। হার্ভার্ডে ভর্তি হওয়ার পরে হার্ভার্ড থেকে ছেড়ে দেয়, তাদের ড্রপ আউট হয় এই দেশে, তাই না? তো যে দেশে হার্ভার্ডে যারা যোগ্যতা অর্জন করে যাওয়ার, তাদের সেই সাহস, সেই ইনভেস্টমেন্ট আছে ড্রপ আউট হওয়ার, তারাই কিন্তু মার্ক জুকারবার্গ হয়, তাই না? তারপর এরাই হলো আমেরিকা সেটাই হলো ইনভেস্টমেন্ট। ইউ হ্যাভ দ্য কনফিডেন্স, কারেজ টু টু সে নো। এবং আপনার সেটাই হলো আমেরিকান স্পিরিট, যেটা কিনা আপনাকে সামনে নিয়ে যায়, যেখানে অন্য দেশকে আমরা টেক্কা দিতে পারি। কারণ হলো উই হ্যাভ দ্যাট কারেজ। আমাদের সমাজ আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে, যেখানে মানুষ নো বলতে পারে, রিস্ক নিতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় না যে গোল্ড কার্ড যদি হয়, যেটা $5 মিলিয়ন, সে আপনি ব্যাংকে রেখে বলবেন যে আমি এখন ইনভেস্ট করলাম, বলে যে ইট ইজ নট ইনভেস্টমেন্ট, ইট ইজ সঞ্চয়। সঞ্চয় আর ইনভেস্টমেন্ট এক না। এটার হয়তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা আমরা একটু পরে আলোচনায় আসি। ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়ে নিই। নাহার জামান, তিনি বলছেন, আমি ইউএসএ এসেছি 2 মাসের বেশি হয়েছে। আমি ইমিগ্রেন্ট ভিসাতে এসেছি, এখনো গ্রিন কার্ড পাইনি। গ্রিন কার্ড পেতে কতদিন লাগতে পারে? একটু যেহেতু নতুন এসছে, তার ভিতরে একটা কাজ করছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে 2 মাস খুব বেশি সময় না, সাধারণত 1 মাসের মধ্যেই পাওয়া যায়, কিন্তু কোনো কোনো সময় দেরি হতে পারে। আপনি একটু আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেন, আপনার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক সময় হয়তো দেখা যাবে যে আপনার বায়োমেট্রিক্সে কোনো সমস্যা হতে পারে, হয়তো তারা আপনার নতুন করে বায়োমেট্রিক চাইতে পারেন। বাট উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ডোন্ট গেট প্যানিকড, ইউ আর ফাইন। সাধারণত আমরা তো জানি যে আসার পরে এই যেহেতু এটা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসা, সাধারণত 2 মাসের মধ্যেই তো গ্রিন কার্ড পেয়ে যায়। আমরাও তো সেভাবেই বোধহয় পেয়েছিলাম যতদূর মনে পড়ে। অলরেডি আপনার গ্রিন কার্ড, কিন্তু গ্রিন কার্ডে যেটা সাপ্লিমেন্টারি আপনার আছে, সেটা হলো যখন আপনি ঢুকেছেন আমেরিকাতে, আপনার পাসপোর্টে একটা স্ট্যাম্প করা আছে I-551, দ্যাট ইজ ইওর গ্রিন কার্ড।
আচ্ছা, and that gives you to stay here as a permanent resident for 1 year. এবং কোনো কারণে যদি না আসে এর মধ্যে, কাজে আপনি অলরেডি পার্মানেন্ট রেসিডেন্ট, কাজে আপনার কিছু কার্ডটা আসেনি, আদার দেন হ্যাভিং দ্য কার্ড ইউ আর ফাইন। যেমন আপনার ড্রাইভার্স লাইসেন্স যদি হারিয়ে যায়, তার মানে এই না যে আপনি আর ড্রাইভার না, আপনাকে কালেক্ট করতে হবে, ড্রাইভার লাইসেন্সটা আবার নিতে হবে, বাট ইউ আর স্টিল গুড ড্রাইভার ইন গুড স্ট্যান্ডিং। দ্যাটস অল, সো ডোন্ট গেট প্যানিক, ইউ উইল বি ওকে। অনেক ধন্যবাদ নাহার জামান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। খুব বেশি চিন্তার আপনার কারণ নেই, খুব শীঘ্রই পেয়ে যাবেন, সেটা আমরা জানি। আমরা আপনাকে এই গোল্ড কার্ড নিয়ে কিছু প্রশ্ন আমি হয়তো করবো, তবে একটা বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আপনার সাথে আবার এই বিষয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অতিথি অ্যাটর্নি অশোক কে কর্মকার এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম যে আরো কিছু প্রশ্ন আছে, তবে ফেসবুক থেকে একটি প্রশ্ন নিয়ে নেই। জাহিন ইসবাত চৌধুরী, তিনি ওই একই বিষয়টা হয়তো প্রশ্ন করেছেন যে আমাদের 5 মাসেরও প্লাস আর কি, অর্থাৎ বেশি হয়ে গেছে, এখনো গ্রিন কার্ড আসেনি, তাদেরকে ইমেইল করি, তারা এখনো রিপ্লাই দেয়নি বা আসেনি, কি করতে হবে? তাহলে এক্ষেত্রে ওনার কি করণীয়? প্রথমত হলো যে ধন্যবাদ। এটা খুব আমার কাছে মনে হয় না যে এটা আনইউজুয়াল, অনেকের জন্য এরকম ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করছেন, ওনাদেরকে জানাচ্ছেন, কিপ অন ডুইং দ্যাট। আফটার সাম টাইম যদি এরপরও বেশি সমস্যা হয়, ইউ ক্যান ট্রাই টু কল দেম। অনেক সময় দেখা যায় যে আপনার আগে যেটা হতো যে ইমেইলের উত্তর তারা আগে দিত, অথবা আপনার অ্যাকাউন্ট থেকে যখন আপনি অ্যাপ্লিকেশন মানে যখন কমিউনিকেশন করতেন উত্তরটা দিয়ে দিত, এখন অনেক সময় দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কল করতে পারেন, আর একটু অপেক্ষা করার পর যদি না হয়, দেন ইউ শুড টক টু এ লয়ার। অনেক ধন্যবাদ জাহিন ইসবাত চৌধুরী। বিষয়টি যেহেতু একটু আনইউজুয়াল, সেহেতু আপনার মনে হয় যে কোনো একজন অ্যাটর্নির সঙ্গে আলাপ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। অশোক দাদা, আপনাকে, হ্যাঁ, আমি অশোক দাদা এক সময় যিনি আমার একটা ক্লোজিং এ লয়ার ছিলেন। তো আমি এই প্রশ্নটা আগে একবার দুটা পার্ট আমার, এই প্রশ্নটা আমি প্রথম পার্ট একদিন করেছিলাম, কিন্তু দ্বিতীয় পার্টটা বলার জন্য আমাকে প্রথম পার্টটা আবার একটু এক্সপ্লেনেশন করা দরকার। তা আমার আম্মা হলো গ্রিন কার্ড হোল্ডার, তো উনি বছর ধরে বাংলাদেশে, মোর দ্যান 3 ইয়ার উনি আসে নাই, কারণ শারীরিক অনেক অসুস্থতা, উনি মিনি স্ট্রোক করছে, নানা স্ট্রোক, অ্যাজমা, নানা সংক্রান্ত কারণে একা আসতে পারে নাই। এখন তো ওনার এই বছর মানে 2025 নভেম্বরে ওনার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যাবে ফর 10 ইয়ার্সের জন্য। জি। তো এখন আমি চাচ্ছিলাম যে কোনো ওই যে ডাক্তারের অনেক নোট টোট আছে যে উনি কেন ট্রাভেল করতে পারে নাই, তো এইটা দিয়ে আমার আম্মাকে কি নিয়ে আসা যায়, মানে এই রিস্কটা আমার নেওয়া উচিত? আনলে কি এয়ারপোর্টে ওনাকে ডিপোর্ট করবে কিনা, যেহেতু উনি পারমিশন নিয়ে যান নাই এবং 3-4 বছর সে গ্রিন কার্ড নিয়ে দেশের বাইরে আছেন। নাম্বার 1, যে এই রিস্কটা আমার নেওয়া উচিত কিনা, যে ওনাকে আমি নিয়ে আসলাম অ্যাজ এ ডক্টর নোট দিয়ে, যদি এয়ারপোর্টে ঢুকতে দিল কি দিল না, এই একটা দিবেন আমাকে। আর দ্বিতীয় অপশনটা হলো আমার, যদি ওনাকে আমি আর না আনতে পারি, তাহলে আমি কি নভেম্বরের 25 গ্রিন কার্ড শেষ হবে, 20 নভেম্বরে, তার আগে এখনই হ্যালো, আমার আম্মার, জি, আপনার কথাটা শুনতে পাইনি। আবার যদি না আসতে পারে তাহলে নভেম্বরে কি বললেন? নভেম্বরে তার জন্য আমি রিঅ্যাপ্লাই, মানে নভেম্বরে 25 এক্সপায়ার হয়ে যাবে গ্রিন কার্ড, 10 বছরের গ্রিন কার্ড, তাহলে আমি কি এখনই তার জন্য রিঅ্যাপ্লাই করতে পারবো কিনা? আর প্রথম পার্টটা হলো যে আমি ওনাকে ডাক্তারের নোট দিয়ে, ওটা শুনেছি, প্রথম পার্টটা শুনেছি, মানে রিপোর্ট করবে কিনা, উচিত হবে কিনা ওকে নিয়ে আসা, মানে রিস্কটা নিয়ে। হ্যাঁ, আমরা আপনার প্রশ্নটা বুঝেছি, উত্তর দিচ্ছি অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ আপা। আপনি বলেছেন ঘটনাটা হলো একটু ডেলিকেট আছে। তো আমি প্রথমে বলি যে এরকম একটা ঘটনার কথা আমি বলি, যে সেখানে হলো যে আপনার আম্মা যে এখানে দেশের বাইরে ছিলেন, তার প্রধান কারণ হলো উনি অসুস্থ ছিলেন। আপনি এটা একটা ভ্যালিড গ্রাউন্ড। অনেক সময় অনেকেই এসছেন যারা কিনা আপনার এরকম ভ্যালিড গ্রাউন্ড, মানে আপনি আসার মতো অবস্থায় ছিলেন না। সাধারণত কি হয় যে যারা কিনা গ্রিন কার্ড নিয়ে দেশের বাইরে অনেকদিন ধরে থাকেন এবং অনুমোদন ছাড়াই যদি থাকেন, তাই ধরে নেওয়া হয় যে তারা অ্যাবান্ডন করেছেন, মানে ছেড়ে দিয়েছেন, তাদের কনস্ট্রাকটিভ অ্যাবান্ডনমেন্ট, কনস্ট্রাকটিভ মানে ধরে নেওয়া হচ্ছে।
এটা অবশ্যই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাদের প্রমাণ করা দরকার যে আমি আসলে আমার ইন্টেনশন ছিল না যে অ্যাবান্ডন করার। তারপর প্রমাণ হলো আমার প্রথমত আমি অসুস্থ ছিলাম, দিস ইজ রিয়েলি ভ্যালিড গ্রাউন্ড। তারপরে এদেশে আপনার কি রকম যোগাযোগ আছে, যোগাযোগ বলতে আপনি ট্যাক্স ফাইল করেছেন কিনা, আপনি এখানে ডাক্তার দেখাতেন কিনা, আপনি এখানে কাজ করতেন কিনা, এগুলো অনেকগুলো জিনিস আছে। আপনার কোনো বাড়ি আছে কিনা, মানে আপনি কতখানি আপনি এদেশে থাকার জন্য চেষ্টা করছেন, এগুলো একটা টেস্ট আছে। তো ওনার মতো আমি অনেক ক্ষেত্রে জানি অনেকে এরকম সমস্যায় পড়েছেন এবং তারা আলটিমেটলি দে টুক দ্য রিস্ক। কিন্তু অবশ্যই বলা যাবে না যে রিস্ক নেওয়া মানেই হলো আপনি সাকসেসফুল সবসময় হবেন। তবে যাদের বয়স এরকম অনেকটাই বেশি এবং যাদের ভ্যালিড গ্রাউন্ড আছে, প্রায় সময় আমি দেখেছি যে দে আর অ্যালাউড টু এন্টার দ্য কান্ট্রি। কিন্তু অ্যাগেইন রিস্ক ইজ দেয়ার। কিন্তু আমি আপনাকে উদাহরণ যেগুলো বললাম সেগুলো কিন্তু অনেকগুলোই আমার কাছে আছে, যারা বিভিন্ন সময় দে ট্রাইড এবং দে সাকসেসফুল। সেকেন্ড হলো রিঅ্যাপ্লাই করবেন কিনা। রিঅ্যাপ্লাই করলে করার আগে আপনাকে সারেন্ডার করতে হবে, কারণ আপনার অফিসিয়ালি তো আপনার ওনার গ্রিন কার্ড কিন্তু বাতিল হয়নি। নভেম্বর পর্যন্ত আছে, ভ্যালিড আছে green card এর। কনস্ট্রাকটিভ অ্যাবান্ডনমেন্ট বলতে যে তারা বলবে, কিন্তু আপনি তো আর নিজেই স্বীকার যদি করে নেন যে এটা অ্যাবান্ডনমেন্ট হয়ে গেছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সুতরাং আগে সারেন্ডার করতে হবে, সারেন্ডার করার পর আবার রিঅ্যাপ্লাই করতে হবে। রিঅ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমার যতদূর অভিজ্ঞতা ইজ নট দ্যাট গুড। সুতরাং আর সবচেয়ে বড় ঘটনা যে বেটার ইউ টক টু লয়ার, কারণ অনেক ঘটনায় অনেক কথাই আপনি আপনি বলতে চাইবেন না, তার চেয়ে বরং ভালো। বাট যতটুকু আমি বললাম আমার ধারণা ইউ গট দ্য ইমপ্রেশন দ্যাট হোয়াট ইউ নিড টু ডু। এর বেশি বলা মুশকিল। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে বিষয়টি একটু জটিল হয়েছে, আর এখন যেহেতু ইমিগ্রেশন বিষয়টা খুবই কড়াকড়ি চলছে, সুতরাং এই মুহূর্তে আপনাকে আমরা বলতে পারবো না যে উচিত হবে কি হবে না। সার্কমস্টান্সেস যেটা আছে ব্যাখ্যা করা হয়েছে, তার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি একজন ভালো অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করুন, তাহলেই আপনার জন্য সহজ হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি পেনসিলভেনিয়া থেকে হাসান বলছিলাম। জি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার ভাই ইউএস সিটিজেন, সে তার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশে, 8 মাস হয়, সে শুধু রিসিপ্ট লেটার পাইছে, সে কোনো অ্যাকসেপ্টেন্স লেটার বা কিছু পায় নাই। তো কতদিন লাগতে পারে অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য, বা অন্য কোনো উপায়ে এর ওয়াইফরে এখানে ভিজিট ভিসা বা অন্য ভিসায় এম্বাসি ফেস করানো যায় কিনা, বা বাংলাদেশ থেকে নিয়ে আসা যায় কিনা, কোনো অপশন যদি থাকে, তাহলে আমি অ্যাটর্নির সাথে যোগাযোগ করতাম পার্সোনালি। অনেক ধন্যবাদ জনাব হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। প্রথমত হলো, যেহেতু আপনার ভাই ইউএস সিটিজেন তো ইমিডিয়েট রিলেটিভ, তার ওয়াইফ বা স্পাউস যাকে, সুতরাং তাদের জন্য কিন্তু আসলে কোনো নির্দিষ্ট সময় নেই। কিন্তু I-130 প্রসেস করার একটা সময় আছে। সেই প্রসেসিং টাইমটা হলো 16 মাসের মতো। কাজে এই সময়টা মিডিয়াম টাইম, একটু বেশিও লাগতে পারে, সাধারণত বেশি লাগার কথা না, অনেক সময় লাগে না। তো এই সময়টা আপনাকে অপেক্ষা করতেই হবে। যদি আগে হয়ে যায় তো হলো, না হলে আপনি আগে আপনি কোনো ইনকোয়ারি করতে পারেন না, কোনো ইনকোয়ারি নেবে না। সুতরাং সেটা একটা আপনার সমস্যা রয়ে গেছে, কাজেই সেটা আপনি দেখবেন। আর সেকেন্ডলি হলো যে আপনি অন্য কোনো বিষয়ে আসতে পারে কিনা। আসতে পারে, থিওরিটিক্যালি কোনো সমস্যা নেই। উনি এদেশে B1 B2 তে আসতে পারেন, ছাত্র বিষয়ে যেটা F1 এ আসতে পারেন, অন্য কোনো ইনভেস্টমেন্ট বিষয়ে আসতে পারেন। অবশ্যই সেখানে সবসময় আমি সাজেস্ট করবো যে যদি ইন্টারভিউতে উনি যান, উনি সত্যি কথাগুলো বলেন যে ওনার হাজবেন্ড এখানে আছে এবং আপনি তার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। তাহলে যদিও এটা বলার কারণে আপনার ভিসা তাকে নাও দিতে পারে, কিন্তু স্টিল আপনি বলবেন এই কারণে যদি তারা না দেয় ভিসা, তার মানে পরবর্তীতে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই যেটা করেছেন, যখন ওনার ইন্টারভিউ হবে, ওনাকে কিন্তু তখন আর না বলার কোনো স্কোপ থাকবে না। অর্থাৎ যখন আপনার প্রশ্নটা হলো, যখন আপনার ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আপনি কি নন ইমিগ্রেন্ট ভিসা পেতে পারেন কিনা, সেটাই হলো আপনার আসল প্রশ্ন। ইয়েস, ইউ ক্যান ট্রাই এনি আদার ওয়ে পসিবল। অনেক ধন্যবাদ জনাব হাসান আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। তবে যেহেতু বছর 1.5 বা 2 লাগে, আপনার 8 মাস চলে গেছে, আর একটু অপেক্ষা করলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ অন্য নতুন প্রসেসে গেলেও তার থেকে বেশি সময় লাগতে পারে। যাই হোক, বিষয়টি আপনার উপরে, আমরা শুধুমাত্র আপনাকে পরামর্শগুলো বলতে পারি।
সালাউদ্দিন তিনি একটি প্রশ্ন করেছেন ফেসবুক থেকে, তার প্রশ্নটা একটু বলে নিই, তারপর আবার টেলিফোনে আসছি। যে আমার ক্যাটাগরি IR1, ইন্টারভিউ ছিল ফেব্রুয়ারি 3 তারিখ, আমাকে ভিসা অফিসার ভিসা অ্যাপ্রুভ করেছে এবং 18 তারিখ পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসা ছাড়া। এটা কেন করলো? আমি ইমেইল করেছি, কোনো আপডেট নেই, আমাকে একটু জানাবেন বিষয়টা কি তাহলে? সাধারণত ভিসা যদি রিফিউজ করে তাকে কারণ দেওয়ার কথা। হ্যাঁ, সুতরাং আপনি যখন বলেছেন যে আপনাকে ভিসা ইন্টারভিউ তারিখে বলেছে ভিসা অ্যাপ্রুভ করেছে, কিন্তু 3 তারিখে ইন্টারভিউ হয়েছিল, যে মাসে, এই মাসটা উল্লেখ করেনি। 18 তারিখে পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসা ছাড়া। সো আপনার ভিসা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সাধারণত আপনাকে এটা ভিসা মনে হচ্ছে ভিসা রিফিউজাল আপনাকে যখন দিয়েছে, they are supposed to tell you why. সুতরাং সেটা যদি না বলে থাকে তাহলে আপনি অবশ্যই, আমার ধারণা না বলার কোনো কারণ নেই। আপনাকে তো এমনি ফেরত দেওয়ার কথা নয়, কাগজে একটা অবশ্যই দেওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই দেওয়ার কথা যে কেন তারা ভিসা রিফিউজ করলো। হ্যাঁ, কোনো সাইট করে দেবে যে এই সেকশনের আন্ডারে, আইএন এর এই সেকশনের আন্ডারে আপনাকে ভিসা রিফিউজ করা হচ্ছে, কেন আপনার, অথবা যদি বলে যে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে রাখা হয়েছে, তাও তো আপনাকে ফেরত দেওয়ার কথা না। কাজে একটু কনফিউজ। কাজে আমার মনে হয় যে আপনি we can say everything on the air, so try to contact an attorney. অনেক ধন্যবাদ সালাউদ্দিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। শাহাদাত হোসেন, আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি আমাদের কাছে বোধগম্য হচ্ছে না, তাই উত্তর দিতে পারছি না। একটু ক্লিয়ারলি যদি লেখেন তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি সাইদ বলছিলাম ভার্জিনিয়া থেকে। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমি আমার আব্বা আমার ভিসা ইন্টারভিউ হইতে ফেব্রুয়ারি 25 তারিখে IR5 ক্যাটাগরিতে। তো ওনাদের দুজনকেই বলে দিছে ভিসা, মানে যারা যে ইন্টারভিউ নিচ্ছে, যে আপনাদের ভিসা অনুমোদন দেওয়া হলো, আপনাদের পাসপোর্টটা দেন। পাসপোর্ট রেখে দিছে এবং একটা টোকেন দিয়ে দিছে যে 15 দিনের ভিতরে পাসপোর্ট রেডি হবে, ইমেইলের নোটিফিকেশন যাবে, যাতে পাসপোর্ট পিক আপ করে। তো এখন দেখতেছি আমি অনলাইনে আমার মায়ের ভিসাটা ইস্যু হয়েছে, কিন্তু আমার বাবার ভিসাটা রিফিউজ দেখাচ্ছে অনলাইনে স্টেট ডিপার্টমেন্টের কেস স্ট্যাটাসে। এখন আমাকে কোনো ইমেল করা হয় নাই, কিন্তু আমি গতকালকে একটা ইমেল পাইছি আমার বাবা মা দুইজনের, যখন আমি তাদের জন্য প্রোফাইল করছিলাম, দুইটাতে ইমেল আসছে যে ইয়োর ডকুমেন্ট ইজ রেডি ফর পিক আপ। এখন আমি বুঝতেছি না যে অনলাইনে এখনো রিফিউজ দেখাচ্ছে বাবারটা, তো এখন আমার কি করণীয়? অনেক ধন্যবাদ অশোককে। সরি, আমার প্রশ্নটা অনেক বড় হয়েছে। না, ঠিক আছে, অসুবিধা নেই সাইদ। হ্যাঁ, প্রশ্নটা বড় হয়নি, আপনার ঘটনাটা তো বর্ণনা করতে হচ্ছে, আপনাকে বোঝা মুশকিল। ধন্যবাদ আপনাকে। আর প্রথমত হলো যে ডকুমেন্ট রেডি টু পিক আপ, তো ডকুমেন্ট আপনি পিক আপ করলেই যখন দেখা যাবে, আমার ধারণা যে হয়তো রিফিউজ করার কারণটা বলে দেবে কেন। আর যেগুলো কারণ হতে পারে, অনেকগুলো কারণই হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে ওরা করতে পারে, কোনো পুরোনো ভাবে উনি কোথাও অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা, এগুলো অনুমান আমার। সুতরাং ইউ হ্যাভ টু গেট দ্য ডকুমেন্টস অ্যান্ড দেন আপনার রিফিউজাল যদি হয়, কারণটা দেখবেন, তার ভিত্তিতে আপনি হয়তো ব্যবস্থা নিতে পারবেন। তখন তাদের সাথে যোগাযোগ করে সেই পর্যায়ে আপনি ব্যবস্থা নিতে পারবেন। আর যেটা ইস্যু ভিসা হয়ে গেছে, এটা তো হয়েই গেছে। কাজে একবার ভিসা ইস্যু হয়ে গেলে তো অবশ্যই ভালো। আর যেটা যদি না হয়ে থাকে, সেটা আপনি দেখবেন যে কেন হয়নি, দেন উই ক্যান গো ফ্রম দেয়ার। সেটি আমার কাছে মনে হচ্ছে জনাব সাইদ, যে আপনি একটু বোধহয় বেশি ভাবছেন, এই কারণে যেহেতু তারা বলছে যে দুটো পাসপোর্টই আপনার পিক আপ করার জন্য বলেছে এবং অনুমোদন হয়েছে, আগে তুলে দেখুন, তারপরে না হলে তখন হয়তো ব্যবস্থা সেভাবে নিতে পারবেন আর কি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, শুনতেছেন? আমি কুয়েত থেকে বলছিলাম, হাসান। জি জি, আমার সম্মানিত অ্যাটর্নির কাছে আমার একটা কোশ্চেন ছিল।
যে আমার the prosecutorial discretion the PDE এটা granted হয়েছিল the last December 2024 the based on I-360. So after PDE request approval, so my case was transferred to the immigration court for the termination almost 2 months. So I have a question: is it working now? Because I had the many of those was the Trump administration বহিষ্কার করছে। আমার টার্মিনেশনের জন্য আমি কত সময় ওয়েট করতে হবে বা এটা কাজ হচ্ছে কিনা একটু যদি কাইন্ডলি জানাতেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার, আপনি কি ওনার সব কথা বুঝেছেন? আমি কিন্তু সব কথা বুঝতে পারিনি। আমি যেটুকু বুঝেছি, ওনার I-360 অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে ওনার অ্যাটর্নি কোর্টে অ্যাপ্লাই করেছেন, কোর্টে মোশন করেছেন তো টার্মিনেট করার জন্য। টার্মিনেট করার জন্য যখন আপনি কোর্টে বলেন, কোর্টে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই যে সময়ের মধ্যে, যেমন প্রসেসিং টাইম আছে, অ্যাপ্লিকেশন করলে আপনার প্রসেসিং টাইম দেখা যায় যে এতদিন একটা মিডিয়ান টাইম আছে, এর মধ্যে এটা প্রসেস করার কথা। কিন্তু কোর্টের ব্যাপারে কোনো এরকম কোনো নেই যে নির্দিষ্ট সময় নেই যে প্রসেসিং টাইমের মধ্যে করবেন। সুতরাং আমি মনে করি যদি আপনার অ্যাটর্নি আপনার যেহেতু আছে, আপনি আমার সাথে আলাপ করেন, তবু আমি বলবো যে কোর্টে 2 মাস সময় কিন্তু খুব বেশি সময় না কোর্টের জন্য। কাজে আরো বেশি দেরি হলে কোর্টে অবশ্যই কমিউনিকেট করা যায়, কোর্টকে বলা যায় যে ওই নিড ইনফরমেশন এবং তাড়াতাড়ি করার জন্য, এটা কোনো সমস্যা নেই। কোর্টে তো যেহেতু একটা জায়গা আছে যেখানে আপনি কথা বলতে পারেন, দেন ইউএসসিআইএস ইজ ভেরি ডিফিকাল্ট টু কমিউনিকেট উইথ, কিন্তু কোর্টের ব্যাপারটা অনেকটা ইজি। টক টু ইউর অ্যাটর্নি এবং আপনি এই ব্যাপারে কোর্টের সাথে কমিউনিকেট করতে পারেন যে কেন দেরি হচ্ছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব হাসান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আফরা ইবনাত, আপনার যে প্রশ্নটি করেছেন ঠিক সেম প্রশ্নটি আমরা এর আগেই একজন দর্শক প্রশ্ন করেছিলেন, তাকে উত্তর দিয়েছি। আপনি যদি পুরো অনুষ্ঠানটি দেখেন, ইউটিউবে থাকবে, ফেসবুকেও থাকবে, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার এই প্রশ্নের জন্য আর দ্বিতীয়বার আমরা সময় নষ্ট করতে চাই না, আমরা একটু টেলিফোনে যাব, তারপর জুনায়েদ আলীর একটি প্রশ্ন আছে, সেটির উত্তর দেবো। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মা হচ্ছে আমেরিকান সিটিজেন। জি। তো 1 বছর আগে আম্মা না ভ্যাকেশনে গেছেন। জি। তো এখন আমি এবছর আনার জন্য মানে চেষ্টা করতেছিলাম, মানে কি টিকিট কেটেছি, কিন্তু আম্মা একটু অসুস্থ হয়ে পড়েছে। তো আমি টিকিটটা ক্যান্সেল করেছি। তো নেক্সট টাইম আমি যাবো, মেবি নেক্সট মান্থ আমি যাবো আনার জন্য। তো এটা কি কোনো অসুবিধা হবে কিনা? আম্মা যে 1 বছর ছিল, সে তো সিটিজেন, কোনো পারমিশন দরকার আছে কিনা আনার জন্য? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি অশোক কর্মকার। কোনো সমস্যা নেই। ইউএস সিটিজেনের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কতদিন বাইরে থাকতে পারবেন। Once she is citizen, she can stay as long as she wants. সেইটাই, যতদিন, যেহেতু সে আমেরিকার সিটিজেন, যতদিন খুশি বাইরে থাকতে পারে, কোনো সমস্যা না, আপনি যে নিয়ে আসুন, কোনো সমস্যা হবে না। আমরা একটু জুনায়েদ আলীর একটি প্রশ্নটার উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আমার ভাতিজা কানাডা বর্ডার ক্রস করে আমেরিকায় অ্যাসাইলাম ক্লেইম করেছিল, ইতোমধ্যে তার 2025 এপ্রিল মাসে ফাইনালি হিয়ারিং ডেট চলে এসেছে। এদিকে একজন গ্রিন কার্ড হোল্ডার পাত্রীর সাথে তার বিয়ে ঠিক হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বিয়ের পর তার স্ট্যাটাস কোন ক্যাটাগরিতে চেঞ্জ হবে, বা নতুন কোনো আপডেট আছে কি বিয়ের ক্ষেত্রে, এবং বিয়ের পরে কি কোনো ডিপোর্টেশন ঝুঁকি আছে কিনা, এ ব্যাপারে আপনার কি মত? ওকে, প্রথমত হলো সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করা একটু মুশকিল আছে, কারণ এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে আপনাকে দিতে হবে, যেটা আপনি অবশ্যই দিবেন না। তো ইন জেনারেল আমি কিছু বলছি, সেটা হয়তো আপনাকে তারপরে হেল্প হবে। সেটা হলো, প্রথমত হলো যে উনি যেভাবে এসেছিলেন আমেরিকাতে, যেহেতু আপনার ভাতিজা আপনি বলছেন, সেখানে হয়তো আসলাম ওনার কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের একটা সেফ থার্ড কান্ট্রি একটা চুক্তি আছে কানাডার সাথে, সুতরাং তার কারণে উনি সেই প্রবলেমটা উনি ওভারকাম করতে পারবেন। আশা করি আপনি আছেন বা আত্মীয়স্বজন এখানে আছেন। বিয়ে করার কারণে ওনার কোনো বিশেষ কোনো তাৎক্ষণিক কোনো লাভ নেই, তবে অবশ্যই পরবর্তীতে এটা একটা টাইজের দেখা যাবে, টাইজ আছে দেশের ইউএস এর সাথে। এর বেশি যদি আপনাকে করতে হয় বা বুঝতে হয় যে কি এক্স্যাক্টলি কি কাজ করণীয় আপনার, আমার মনে হয় যে হ্যাভিং অ্যান অ্যাটর্নি ইজ দ্য বেস্ট। আমার ধারণা আপনার অ্যাটর্নি আছে, তার সাথে কথা বলুন এক্স্যাক্টলি পয়েন্টগুলোতে, কারণ হলো এখানে আরো কিছু ইনফরমেশন দরকার আছে। এবং আপনার গ্রিন কার্ড যে হোল্ডার, ওনাকে বিয়ে করার কারণে তাৎক্ষণিকভাবে আপনার অ্যাসিলাম ক্লেমের উপর কোনো প্রভাব পড়বে না, এবং অলসো তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি দেশে গ্রিন কার্ডের জন্য মানে I-130 অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এর ফলে তাৎক্ষণিক কোনো সুবিধা। সেটাই আসলে বিষয়টি যেহেতু জটিল,
এভাবে আমরা শুধুমাত্র একটি টেলিভিশনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিষয়টি সমাধান করা কঠিন ব্যাপার। যেটি আপনার জন্য উত্তর সেটি হচ্ছে একজন ভালো অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলোচনা করে আপনার এই বিষয়টিকে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ জুনায়েদ আলী। আমরা একটু ফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম আসান আলী। আমেরিকাতে ভিজিট ভিসাতে এসেছি। জি। B1 B2 বিষয়। আমি এখানে থাকার কোনো সুযোগ হইব না আমার, বা অ্যাসাইলাম করতে পারবি বা চেঞ্জ করতে পারবি। জি। একটু আগে প্রথমটা কি বলেছেন আমি ভালো করে উনি ভিজিট ভিসায় এসেছেন B1 B2 তে, বাট অ্যাসাইলাম করেননি। এখন কি কোনো সমস্যা হবে কিনা, কতদিন আগে এসেছেন তাও জানি না অবশ্য। প্রথমত হলো আমি ইন জেনারেল আপনি উত্তরটা দেই, যদি আপনার জন্য যতটুকু প্রযোজ্য আপনি বুঝে নিতে পারেন। আমি বেশি আপনাকে প্রশ্ন না করে বলছি। প্রথমত যদি আপনি এখানে এসে থাকেন 1 বছরের বেশি সময় আগে, তাহলে আপনি ইউজুয়ালি অ্যাসাইলাম করার ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে কোনো এক্সেপশনের মধ্যে, মানে ব্যতিক্রমের মধ্যে পড়েন কিনা। বাংলাদেশের বর্তমান যে চেঞ্জ হয়েছে 5ই আগস্টের পরে, দ্যাট কুড বি ওয়ান রিজন। আমি জানি না আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, যে যারা কিনা আওয়ামী লীগের সাপোর্টার ছিল বা আওয়ামী লীগের যারা ভুক্তভোগী, দে ক্যান come forward, they can file 1 year issue, can be overcome. I'm not sure যে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর দ্বিতীয়ত যদি ভিজিট বিষয় আসলে তো অবশ্যই করা যায়, যদি আপনার প্রবলেম থাকে, why not? আমার মনে হয় যে আপনি অ্যান্সার অনেকটাই পেয়েছেন, আর যদি না পেয়ে থাকেন you have to contact a lawyer. ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি অশোক কর্মকার, আমরা আরেকটি বিষয় যেটা রেখেছিলাম ওটা আজকে আর আলোচনা করতে পারবো না যেহেতু সময় নেই, নিশ্চয়ই আমরা অন্য একদিন আলোচনা করব। অ্যাটর্নি অশোক কর্মকার আপনার ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন, দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ নারা ভাই, এবং থ্যাংক ইউ দর্শক সবাইকে ধন্যবাদ। গুড নাইট। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা গোল্ড কার্ড কতটা গোল্ডেন বা সোনালী এবং এই কার্ড দিয়ে আমেরিকার নাগরিকত্ব আমরা কিভাবে পেতে পারি বা আদৌ পাবো কিনা, একটি বলা যেতে পারে যে একটি বায়বীয় আলোচনা আজকে আমরা করেছি। এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুই স্ট্রাকচারালি বিষয়টিকে মানে খুব কাঠামোগতভাবে শক্ত বা মজবুত পোক্তভাবে কিছুই হয়নি। তারপরেও যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সে কারণে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করলাম। হয়তো এতে পরবর্তীতে এটার একটা বিস্তারিত যখন আমরা জানতে পারবো তখন আরো ভালোভাবে আলোচনা করতে পারবো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।